স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কমিশন নিয়ে ভিন্ন মত থাকলেও নির্বাচনে অংশ নিতে আগ্রহী রাজনৈতিক দলগুলো পদ্মা সেতুর রায় নিয়ে আছে নানা বক্তব্য, দলীয় সংঘর্ষের ঘটনা ঘটছে প্রায়। এসব নিয়ে আজকের আলোচনা অংশ না ধ্বংস। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অফ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। জনাব আব্দুল মতিন খসরু, এই গত কয়েকদিনের অভিজ্ঞতা দেখা যাচ্ছে, আমি যদি 2-2.5 বছরের বিষয়টি বলি, যে আওয়ামী লীগের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নিজে। আওয়ামী লীগের দ্বন্দ্বের অভিযোগটি প্রায় পত্রপত্রিকার শিরোনাম হচ্ছে। ছাত্রলীগের দ্বন্দ্ব অনেক সময় চোখে পড়ছে, যুবলীগের দ্বন্দ্বে যুবলীগের নিহত হওয়ার ঘটনা ঘটেছে অল্প কিছুদিন আগেই। এর প্রভাব আওয়ামী লীগের নির্বাচনে কতটা পড়বে বলে আপনি মনে করেন? যে সর্বশেষ আমরা যে নির্বাচনে দেখেছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকগুলো বিদ্রোহী প্রার্থী ছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন এমনকি জেলা পরিষদ নির্বাচন। দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের নয়, উপমহাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। এটার মধ্যে মতৈক্য মতপার্থক্য দুটোই থাকা স্বাভাবিক। তো গ্রুপিং আছে, এটা না থাকাই ভালো ছিল। এবং ছাত্রলীগ যুবলীগের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব মাঝামাঝি হয়, এটা অনভিপ্রেত। এটা না হলেই ভালো হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় হাতে অত্যন্ত শক্তভাবে এদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন। উনি বলছেন কোনোভাবে আমি এটা টলারেট করবো না। তো এটা বড় দলে হয়, কিন্তু হওয়াটা উচিত না। জেনারেল ইব্রাহিম, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে সেটি একরকম ঘোষণা দিয়েছে এবং 20 দলীয় জোটের পক্ষ থেকেও এর পক্ষেই এক ধরনের মতামত আমরা দেখছি। উপজেলা পরিষদ নির্বাচনে নতুন নির্বাচন কমিশনের ভূমিকাকে বিবেচনা করে কি আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাববেন? জোটগত কথা আমি বলছি, নাকি জাতীয় নির্বাচন নিয়ে পুরো চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা নিয়েই ফেলেছেন? আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। মূলত আনুমানিক 4.5 মাস পর আপনার এখানে উপস্থিত হলাম। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে অনেক ধন্যবাদ যে আপনি স্মরণ রেখেছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত দিয়েছিলেন মাসখানিক আগে, মনে আছে? সেখানে বলছিলাম যে মহিউদ্দিন ভাই ডাকতেছেন না, খবর কি, ফোন নাম্বার হারাই ফেলছেন নাকি? পরে আবিষ্কার করলাম আসলেই ফোন নাম্বার হারাই ফেলছে। তো যা হোক, অনেক রকম আশ্চর্যজনক ঘটনা ঘটে। তো আর সম্মানিত মতিন ভাইকে সালাম বিশেষভাবে, যে ওনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ সজ্জন, ওনার সঙ্গে আমরা আলাপ করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই টেলিভিশন টক শোগুলোতে আলোচনার পরিবেশটাও ভদ্রজনোচিত, শালীন এবং গ্রহণযোগ্য থাকে। আর দেশবাসীকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্য শুরু করছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একদম আউট অফ এজেন্ডা, আউট অফ সিলেবাস একটা কথা বলে ফেলি। 1 নম্বর হলো শহীদ দিবস উপলক্ষে, যেহেতু আর আগে আসবো না, ভাষা শহীদদের প্রতি এবং ভাষার জন্য যারা শ্রম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সময় দিয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা। আমরা শুধু ওই 4 জনের নাম আসলে নেই, আসলে কিন্তু সেখানে বহু অজস্র। আর দ্বিতীয় হলো 25 এবং 26শে ফেব্রুয়ারি অত্যন্ত শোকের দিন। শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের নিকট আবেদন জানাচ্ছি। 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনার স্মরণে আপনার টেলিভিশনের মাধ্যমে সরকারের প্রতি আবেদন থাকলো। উত্তরটা হলো যে 20 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে পর্যন্ত উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় নাই। ইয়েসও নেই নেই, নো নেই, আলোচনার পর্যায়ে চলছে। আবার অনেক সময় হয় যে প্রধান শরিক সিদ্ধান্তটা নেওয়ার পর রিমেইনিং ডিসিশনটা ফলো করে আর কি। আবার অনেক সময় হয় যে প্রধান শরিকের সঙ্গে আমরা মোরলেস ওই ক্রিকেট খেলায় ফলো অনের মতো ফলো অন হয়ে যায়। এখন যারা ক্রিকেট বোদ্ধা তারা নিশ্চয়ই বুঝতেছেন। তবে নির্বাচন নিয়ে আলোচনা অবশ্যই হচ্ছে। আমি আপনার নিকটে প্রস্তাব দিব, দেশবাসীর নিকট এবং শ্রোতামণ্ডলীর নিকটে প্রস্তাব দিব, যেটা আশা করাটা মনে হয় একটু বেশি হবে, যে স্পষ্ট করে বলবো যে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাইতে ঘোষণা দিলাম, এরকম একটা কথা আশা। এইটা না বলে কি আপনারা সরকারকে এক ধরনের চাপে রাখার কৌশল নিয়েছেন, যে দেখা যাক আমরা তো নির্বাচন অংশ নিবই, কিন্তু আমরা না বলি, সরকার একটু চাপে থাকুক? কেউ কাউকে যখন মারে, সে কি বলে যে ওটা তোর দাঁতটা ফালাই দেওয়ার জন্য আমি থাপ্পড়টা মারলাম? থাপ্পড়টা মেরে দেয়, প্রভাবে দাঁত পড়ে যেতে পারে। তো সরকারও বিরোধী দলকে কৌশলে রাখবে, এটাই রাজনীতির অংশ। কৌশল দিয়ে চাপে রাখবে এবং বিরোধী দলের সরকারকে চেষ্টা করবে চাপে রাখতে, এটাও রাজনীতির কৌশলের অংশ। জেনারেল ইব্রাহিম, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে একটু আসি, আমি আব্দুল মতিন খসরু ভাইয়ের কাছে আসার আগে, যে আপনি কি মনে করেন যে আসলে বিএনপি চাপের মুখে নতি স্বীকার করে নির্বাচনে আসা, নাকি আসলে এখন থেকে নির্বাচনে আসার ঘোষণা দিয়ে জনগণের কাছে যাওয়াটা, কোনটা বিএনপির জন্য লাভজনক হবে?
হ্যাঁ, আপনি তো খুব সুন্দর একটা বিশেষণ ব্যবহার করে ফেলছেন যে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আব্দুল মতিন খসরু ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছে যাই। জি তো আমার তো একাধিক হিসাব আছে, একজন জি। রাজনৈতিক কর্মী বা বিশ্লেষক যাই বলেন। জি। সুতরাং আমরা মনে করি যে ব্রডলি, ব্রডলি খুব ব্রডলি যদি আপনি রাজনৈতিক কর্মপন্থাকে ভাগ করেন তো দুইটা ভাগে পড়ে, সংঘাতের পথ, সমঝোতার পথ। তা আমি অবশ্যই মনে করি যে সমঝোতার পথটাই শ্রেয়, দেশপ্রেমের অংশ, জনকল্যাণের অংশ, প্রত্যেক রাজনৈতিক দলের জন্য উন্নতির অংশ। তবে রাজনৈতিক দলগুলো যেহেতু পরস্পরের প্রতিদ্বন্দ্বী, একজন চাইবে অপরজনকে কোণঠাসা করে রাখতে। তো সেই কোণঠাসা একজন চাইবে করে রাখতে, আরেকজন কতটুকু সেটাকে এড়াইতে পারে, অথবা বাংলা শব্দ যেটা আমি বলি প্রতিহত করতে পারে, এটাই আমাদের কাম্য। তো আমার মনে হচ্ছে যে আমাকে আরো একটা টেলিভিশন চ্যানেলে 4 দিন আগে জিজ্ঞেস করছিল নির্বাচনে যাবেন নাকি। আমি বললাম ভাই এটার সাদা মাঠা উত্তর এতটুকুই বলতে পারি, 20 দলীয় জোট এখন নির্বাচনমুখী। এর বেশি কি বলা আপনি আমার থেকে আদায় করলে কি আমার উপর অন্যায় হবে না একটু? জনাব আব্দুল মতিন খসরু, অবশ্যই ন্যায় অন্যায়ের বিষয়টি আপনি ঠিক করবেন, কিন্তু আমি জনাব আব্দুল মতিন খসরু আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে কারো পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, সেই কারণে একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সহায়ক সরকারের প্রয়োজন। আমরা এমন একটি প্রস্তাব দিব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই প্রস্তাবটি দেওয়া হবে বলে উনি বলছেন। কিন্তু আওয়ামী লীগ থেকে এই প্রস্তাবটি আউটরেট রিজেক্ট করা হচ্ছে। বিএনপির সাথে কথা বলে কি কোনো ক্ষতি আছে আওয়ামী লীগের? হ্যাঁ, রাজনীতিতে কথা তো বলতেই হবে, কথা বলা হবে না এরকম কোনো কথা না। তো এটা বিএনপির নতুন এখনো প্রস্তাব দেয়নি, তো দেবে কি দেবে না আমরা জানি না। এটা একটা হাইপোথেটিক্যাল প্রস্তাব, দেওয়ার আগে আমরা আলোচনা করাটা ঠিক হবে না, সমীচীন হবে না। কি জাতীয় সহায়ক সরকার চাচ্ছেন? এখন সরকারের কথা আমাদের দেশের আইনে সুস্পষ্টভাবে বলা আছে, আমাদের দেশের সংবিধানে বলা আছে। আমাদের সংবিধানের আর্টিকেল 126, সংবিধানের 126 অনুচ্ছেদে বলা আছে নির্বাচনকালীন সরকার হবে নির্বাচন কমিশনের অধীন, এবং যে এক্সিকিউটিভ গভর্নমেন্ট যেটা থাকবে, নির্বাহী সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনের সহায়তা করা। তার যখন যেরকম সাহায্য চাইবে এইটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট, ডিসি, এসপি, ওসি, টিএনও, ইউএনও তারা করতে বাধ্য থাকবে, এটা ক্লিয়ার। সুতরাং এইটার নামই সহায়ক সরকার বলতে পারেন, বা আপনি যে সরকারই বলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে 2014 সালে 5 জানুয়ারিতে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটির আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার আহ্বান জানিয়েছিলেন বিএনপিকে যে আপনারা কথা বলার জন্য আসুন, আপনারা আমাদের সাথে কথা বলুন, কিন্তু তখন বিএনপি শুনুন না, তখন আমরা নির্বাচনে অংশীদারিত্বমূলক নির্বাচন করার জন্য বিএনপিকে বারবার আহ্বান করেছে, অনুরোধ করেছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার মাননীয় বিদ্রোহী নেত্রীর বাড়িতে গিয়েছিলেন, কারণ তো প্রশ্ন না, কারণ ওনার ছেলে মারা গেছে, আরাবুর রহমান ককু সাহেব, কারণ অন্য কারণ আমি জানি না, আমরা কন্ডোলে নির্বাচনের কারণে না আর কি, আমি সেটা বলছি যে ওখানে একটা দুই নেতা বসতে অনেক আলোচনা হতে পারে, মান নাই শুধু এইটুকু হবে। তো আপনার যদি আলোচনা তো অবশ্যই, রাজনীতিতে আলোচনার কোনো বিকল্প নাই, আলোচনা হতে হবে, ডায়ালগ হতে হবে, ডায়ালগ এর মাধ্যমেই এটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। কারণ আমাদের কাছে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো দলীয় স্বার্থ বড় না, এগুলি জাতীয় স্বার্থ। নির্বাচন ব্যক্তি রেখে, নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণ, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ নেই, দ্বিতীয় কোনো পথ নেই। জনাব আব্দুল মতিন খসরু, 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনটি আপনার জন্য, আপনি যত নির্বাচন অংশগ্রহণ করেছেন তার মধ্যে সবচেয়ে আরামের নির্বাচন হয়েছে, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আপনি কি এবারও সেরকম চান কিনা? না, এইটার এই ফলটা, এই ত্রুটিটা বিএনপি, কারণ আমার মাঠে যে খেলোয়াড় না থাকে, নির্ধারিত দিন খেলোয়াড় দিন, এই যে ম্যাচ কাউট, ম্যাচ ধ্বংস হয়ে যাবে, আপনি খেলতে আসলেন না, আমিও কম্পারেবল ফিল করি। আমার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট ছিলেন, ভেরি স্ট্রং, আমার তো অত্যন্ত সম্মানী মানুষ, সিনিয়র প্রফেসর এবং ভদ্রলোক মানুষ, এবং আমার তো বিএনপি ছিল না, উনি জাতীয় পার্টি ছিলেন, উনি অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, ভালো মানুষ। তো ওনার সাথে আমার কন্টেস্ট করতে হয়েছে এই নির্বাচনে কন্টেস্ট করতে হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, নাকি আপনি চাচ্ছেন যে বিএনপি এবারও নির্বাচন না করুক? না, কেন যাব না, এতে ক্রেডিবিলিটি থাকে না। আমরা চাই বিএনপি আসুক, বিএনপি এখন আসবেই, আমরা জানি তো রাজনীতি অঙ্ক, বিএনপি না আসার কোনো উপায়। কিন্তু আমি খুব খুশি এখানে দেখেছেন, ইজ আউটস্পোকেন ম্যান, এবং তার মধ্যে কোনো হিপোক্রেসি নাই। উনিও স্বীকার করবেন বিএনপি রাজনৈতিক কারণেই দেশের স্বার্থে, দলের স্বার্থে,
ওনাদের আসতে হবে, না আসলে বিএনপি অপূরণীয় ক্ষতি হবে। এটা আমি বললে আবার ওনারা রিগেট করে যে তুমি বলার কে, আমি না। কারণ বিএনপি, আওয়ামী লীগ এদের দেশের রাজনৈতিক জনগণের দল। বিএনপি যে আসে নাই গত নির্বাচনে, ওনাদেরও ক্ষতি হয়েছে, দেশের গণতন্ত্রের ক্ষতি হয়েছে। আরেকবার এই ভুলটা বিএনপি করবে না। জনাব আব্দুল মতিন খোকন, আমরা একটু জেনারেল ইব্রাহিমের কাছে যাওয়ার আগে জানতে চাই যে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কি ক্ষতি হয়েছে, বিএনপি নির্বাচনে অংশ নিলে কি লাভ হতো? আজকে বিএনপি তো কোথাও নাই, নিদার ইন দ্য অপোজিশন, নাও ইন দি পজিশন, সরকারও নাই, বিরোধী দলও নাই, ইউনিয়ন পরিষদ নাই, উপজেলা পরিষদ নাই, পার্লামেন্টও নাই। বাংলাদেশে যারা সরকারে থাকেন তারা ছাড়া কেউ কোথাও থাকেন না তো। বিএনপির মতো একটা দল, যদি আজকে বিএনপির মতো একটা দল 50 জন 100 জন সদস্য নিয়ে থাকতো, তো এটা গণতন্ত্রের জন্য ভালো হইতো, দেশের জন্য ভালো হইতো। আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে, এই ভুল ত্রুটি করতে সাহস করতো না। ও বিএনপি উই শ্যাল বি কট দেয়ার, বুঝছেন না? সুতরাং বিএনপি জাতীয় স্বার্থে, যাদের নিজেদের স্বার্থে, যদি এইবার বিএনপি না আসে পার্লামেন্টে ইলেকশনে, বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মনে হয় যে এই বিষয়ে আসলে যারা বলুন না, আমি বলার যদি এই বিষয়ে এই 20 দলীয় জোটের পক্ষ থেকে যদি বলেন যে আসলে কি আপনারা মনে করছেন কিনা জেনারেল ইব্রাহিম যে আপনারা নির্বাচনে না গেলে, জোটগত ভাবে যদি আপনারা নির্বাচনে না যান বা এমনিতেও যদি আপনারা নির্বাচনে না যান, তাহলে আপনারা ভেনিশ হয়ে যাবেন কিনা, এবং বিএনপি নির্বাচনে না গিয়ে 2014 সালে 5 জানুয়ারি ভুল করেছিল কিনা। আমি এই ভুলটির ব্যাপারে খুব নিশ্চিত নই, আপনি আমাকে একটু নিশ্চিত করবেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে একটু বড় করে শুনতে পারবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, যেমন আব্দুল মতিন খসরু বলছিলেন যে নির্বাচনে অংশ না নিলে বিএনপি সহ রাজনীতি ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটি আমরা বলছিলাম অংশ না ধ্বংস। আবার 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছিল কিনা অংশ না নিয়ে, সেই দুটি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। তো পুনরায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, কারণ আপনি যে স্পর্শকাতর প্রশ্নটা করেছেন, এই স্পর্শকাতর প্রশ্নটিও আমার ব্যক্তিগত বা আমার দলীয় রাজনীতিকে ধ্বংস আর অংশের মধ্যে নিয়ে যেতে পারে। কি বলতে কি বললাম, কারণ এটা হলো এর মর্মে যে মহান আল্লাহ সহায়তা করুন, দয়া করুন যেন ভালো কথাটাই বলতে পারি। আমি তো বিএনপির প্রতিনিধি মোটেই না, 20 দলীয় জোটেরও আনুষ্ঠানিক প্রতিনিধি না, আমি একটি শরিক দলের প্রতিনিধি। আপনি যেহেতু বিরতির আগে বলছিলেন যে আমরা বিরতির পরে শুনে যেন একটা সময় নিয়ে শুনতে পারি, একটু ব্যাখ্যা দেই ভাইয়া। তো সেটা হলো এরকম যে বাংলাদেশ কল্যাণ পার্টি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাওয়ার পর, নির্বাচন কমিশন থেকে যখন নিবন্ধন পাই, নির্বাচনের 5 সপ্তাহ আগে মাত্র পেয়েছি। তো আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যে 5 সপ্তাহ সময়ের মধ্যে আমরা নির্বাচনে যে পারবো কি পারবো না, কারণ নিবন্ধন না পাইলে নির্বাচনে কেমনে যাবো, নিবন্ধনের জন্যই সময়টা নিয়ে ব্যস্ত ছিলাম। বাট আমরা কল্যাণ পার্টি এখন থেকে 9 বছর আগে মোরলেস ডিসাইডেড অন ওয়ান সিঙ্গেল পয়েন্ট উইদাউট এনি ডেভিয়েশন যে না নির্বাচনে যাব। কারণ আমরা জন্ম নিয়েছি রাজনীতি করার জন্যে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, এবং নির্বাচনটা আমাদের প্রাণ। যদি না যেতাম তাহলে আজকে 9 বছর আপনি আমারে বলতেন ইব্রাহিম ভাই তো জিন্দিগিতে ব্যালট বক্সের কাছেও গেলেন না, কিন্তু এখন তো আমি অন্তত বলতে পারি যে না, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, অন্তত একটা আসনে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমি তো এইটুকু বলতে পারি। ভোটের বাক্স চিনেছি, বুথ চিনেছি, প্রিসাইডিং অফিসার চিনেছি, নীতি দেখেছি, দুর্নীতি দেখেছি, এগুলো সব শিখার জিনিস। এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ কল্যাণ পার্টি নির্বাচনমুখী দল, এবং এরকম 20 দলীয় জোটে আরো শরিক আছেন যারা নির্বাচনমুখী, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি অবশ্যই নির্বাচনমুখী একটি দল। এখন 5ই জানুয়ারি নিয়ে আপনি যে স্পর্শকাতর প্রশ্নটি করেছেন, মতিন ভাই যেটা বলেছে, সম্ভবত ওনার কাছে প্রধান যুক্তি দুটো, উনি বলেন না কিন্তু আমি ওটা ওনার হয়ে দিতে চাচ্ছি। একটা যুক্তি হচ্ছে যে নির্বাচন কমিশনের নিবন্ধন আইনে আছে যে পরপর যদি 2বার আপনি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে আপনার নিবন্ধনটি প্রশ্নের সম্মুখীন হবে, বাতিল হয়ে যেতে পারে, এটা একটা বিধান আছে। এটাকে অফসেট করার, ইংরেজিতে OFFSET, অফসেট করার একটা মাত্র রাস্তা যে আমি নির্বাচনে যাব না, এই আত্মবিশ্বাসে যে নির্বাচনে না গিয়েও আমি এই সরকারকে বাধ্য করতে পারবো আরেকটি নির্বাচন দেওয়ার জন্য, এবং আমরা ক্ষমতায় যাব, গেলে আমরা সেই আইন আবার করব যে নিবন্ধন বাতিল করা যাবে কি যাবে না। এই কথাটা বলার পিছনে আমার একটা প্রচন্ড শক্ত যুক্তি আছে। আমি আওয়ামী লীগকে তার যেটা ক্রেডিটটা দিতে চাই সেটা হলো এই যে আওয়ামী লীগও কিন্তু 1996 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ নির্বাচনে যায় নাই।
আওয়ামী লীগ কিন্তু 1986 সালে নির্বাচনে যাবে না বলেও যে কোনো কারণে হোক বা পরিস্থিতিতে হোক আবার গিয়েছে। তার মানে আওয়ামী লীগ যেই সময় যে পরিস্থিতি বা পরিবেশটা আসে সেটাকে কৌশলগতভাবে তাদের পক্ষে কাজে লাগায়। কথাটা অপছন্দনীয় কিন্তু কথাটা বাস্তব। একজন রেফারি ফুটবল খেলার মাঠে হুইসেল বাজালে উভয় পক্ষ মানতে রাজি, কিন্তু রাজনীতির মাঠে ওনাদের সাংগঠনিক শক্তির প্রভাবের কারণে, ওনাদের লোকবল শক্তির প্রভাবের কারণে, ওনারা ক্ষমতায় থাকার কারণে, ওনাদের কর্মী সংখ্যা বেশি হওয়ার কারণে এবং আরও 2-4টা কারণ হয়তো বা আমরা পরে বললেও বললাম, না বললেও নাই, আওয়ামী লীগ নিজে হুইসেল বাজিয়ে খেলাটা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ তিনি একজন খেলোয়াড়ও, তিনি একজন রেফারিও। এখন এই উদাহরণটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি কেন, এরকম শুনুন প্লিজ মেহরবানি করে। যে 96 সালে উনি হুইসেল বাজিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না এবং এটা আইনে ছাড়বো, আইনে ছাড়ছে। আবার এবার তেনারা ক্ষমতায় এসে বললেন নো তত্ত্বাবধায়ক সরকার, এই রাজনৈতিক সরকারের অধীনে এই সিস্টেমে নির্বাচন হবে এবং সেটা করাই ছাড়ছেন। তাহলে মাঝখানে যা হয়েছে, গণতন্ত্রের ক্ষতি হোক, পারস্পরিক রাজনৈতিক দলের সম্পর্কের ক্ষতি হোক, মানুষের জানমালের ক্ষতি হোক, দেশের সুনামের ক্ষতি হোক, যেটা হওয়ার হয়েছে, বিএনপির ক্ষতি হলে হয়েছে, আওয়ামী লীগের সুনামের ক্ষতি হলে হয়েছে, আমরা ইলেকশনে যাইনি, আমাদের ক্ষতি হলে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনটা করে ক্ষমতায় 3 বছর ধরে আছে এবং আরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর হয়তো থাকবে। তাহলে কাজটা অপছন্দনীয় হতে পারে কিন্তু ওনার শক্তির কৃতিত্বটা আমি ওনাকে দিব, ওনার কৌশলের কৃতিত্বটা ওনাকে আমি দিব। ওনারা বলেছিলেন যে একটা নির্বাচন করবেন, করেন নাই। না করার জন্য তার উনি আপনি ফাঁসিতে নিতে পারতেছেন না। আপনাকে ফেস করতে পারে পার্লামেন্টারিলি, আপনাকে ফেস করতে পারে গণতান্ত্রিক ওয়েতে, এবং গণতান্ত্রিক ওয়েতে ফেস করতে হলে ওই অস্ত্র একটাই, নির্বাচন। ওই অস্ত্র একটাই, পার্লামেন্টারি শক্তি, পার্লামেন্টারি স্ট্রেংথ। ওকে, এই হিসাবটা 2014 সালে 5 জানুয়ারির আগে 20 দলীয় জোট বুঝতে পেরেছিল কিনা যে আওয়ামী লীগ আসলে নির্বাচনটা করে সে যেহেতু শক্তিশালী সে রয়ে যাবে ক্ষমতায়, নাকি সেখানে একটু হিসাবে ভুল হয়েই ছিল? আসলে আপনি আমার সঙ্গে ফেসবুকে একজন ফ্রেন্ড হিসাবে আছেনও। জি, আমি পোস্ট পেপারে কলাম লিখলে সেটাকে 19-20 একটু অদল বদল 2-একটা শব্দ বদলিয়ে পোস্ট দিয়ে দেই। তো এখন থেকে 14 দিন, আগামীকাল বুধবার আবারও আমার কলামটা বেরোবে, আমি পোস্ট দিব। আর এখন থেকে 14 দিন আগে বুধবারে যে কলামটা লিখেছিলাম এবং যেটা পোস্ট দিয়েছিলাম সেটার নাম ছিল এই, যে যা বোঝার বুঝে নিন। সেটাতে বলতে চেয়েছি এই কথাটা যে রাজনীতিটা অবশ্যই অবশ্যই একটি দাবা খেলা। ওকে, আপনাকে একটি মুভ, দাবা খেলায় যেমন যারা দাবা খেলেন নাই তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা দাবার গুটি চেনেন, দাবার বোর্ড সম্বন্ধে ধারণা আছে, তারা বুঝবেন একটি পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে 3টা 4টা 5টা পদক্ষেপের জন্য অগ্রিম চিন্তা করতে হবে যে আমার প্রতিপক্ষ আমার মুভের কারণে কি করতে পারে এবং আমি সেটাকে কেমনে কাউন্টার করব। এটা নির্ঘাত রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। যদি আপনি এখানে ভুল করেন আপনি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। আর দ্বিতীয় আরেকটি কথা আছে, জোটের রাজনীতিতে একটা দুর্বলতা আছে, এটা সম্মানিত ভাই আব্দুল মতিন খসরু, উনি দীর্ঘদিনের, অনেক দিনের পুরনো রাজনীতিবিদ, একজন সফল মন্ত্রী, উনিও স্বীকার করতে পারেন সম্ভবত যে জোটের রাজনীতিতে কিছু কিছু পজিটিভ দিক যেমন আছে, কিছু সীমাবদ্ধতাও আছে। আমি নেগেটিভ শব্দটা বলি নাই, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাটা হলো ডিসিশন মেকিং এ। এখন 20 জন মিলেমিশে 20 জন একসঙ্গে বসার পর কোন লেভেলের ডিসিশনটা নিবেন, সেই ডিসিশনের নিরাপত্তাটা থাকবে কিনা, এবং কোন লেভেলের ডিসিশনটা আপনি আরো কম সংখ্যক লোককে নিবেন, এটাও তো একটা ডিসিশন। আমরা 3 জনে মিলেমিশে ডিসিশন নিব না আমরা 2 জন, যে কোনো 2 জনে নিব, এই ডিসিশনটাও কিন্তু খুব ক্রুশিয়াল ডিসিশন। এখানেও যদি আপনি একটু 19-20 আছাড় খেয়ে যান, বর্ষাকালে কর্দমাক্ত রাস্তার মতো গ্রাম দেশের, আছাড় খেয়ে গেলে কাপড় তো নষ্ট হয়ে যাইতেই পারে। তো আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে আমার মনে হচ্ছে একটা ছোট কথা, যে বিএনপি বা 20 দলীয় জোট তখন বিশ্বাস করেছিল যে আওয়ামী লীগ আরেকটা নির্বাচন অতি শীঘ্রই দিবে এবং দিলে সেটা সুন্দর হাসি খুশি পরিবেশে অংশগ্রহণমূলকভাবে হবে। কেন আওয়ামী লীগ দেয় নাই এটার জন্য আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে ফাঁসির কাজটি নিতে পারছেন না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি অবশ্যই খুব নিশ্চিত নই যে বিএনপি সেটাই বুঝছিল কিনা। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। না, জেনারেল ইব্রাহিম সাহেব খুব সুন্দর করে কথা বলেন, খুব ভালোই বলেছেন, কিন্তু এই সমীকরণটা এরকম না। আমাদের সমস্ত কার্যক্রমের ভিত্তি হলো আমাদের কনস্টিটিউশন, সংবিধান।
সংবিধানে বলা আছে একটি সরকার নির্বাচিত হবে 5 বছরের জন্য। 5 বছর অতিবাহিত হওয়ার পরে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই সরকার গঠন করবে। 5ই জানুয়ারি ছিল 5 বছর অতিবাহিত হওয়ার পরে একটা দিন। ওখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে যারা যারা অংশগ্রহণ করতো তাদের মধ্যে যে মেজরিটি পাইতো তারাই সরকার গঠন করতো। দ্যাট ইজ দ্য সিম্পল ইকুয়েশন। কিন্তু বিএনপি যে আত্মঘাতী কাজটা করেছে, যে নিজের পায়ে নিজে কুঠার মেরেছে, যে নির্বাচনে অংশগ্রহণ না করে, তারা ভেবেছিল তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে আপনার কেবল ম্যাচ ফেল করবে। এটা তো ঠিক না। এবং আজকে নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা সরকারে আছি, তারা এবং 2019 সাল পর্যন্ত আমরা থাকবো। এরপর যদি তারা না আসে, যারা আসবে তাদের সাথে ইলেকশন হবে। আমরা চাই বিএনপি তার নিজের অস্তিত্ব বাঁধেন, ডেমোক্রেসির স্বার্থে, নিজের অস্তিত্বের স্বার্থে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এবং এইটা ঠিক আছে। একটু ছোট প্রশ্ন করি, যেটি জেনারেল ইব্রাহিম একটু তুলেছিলেন, যে এরকম কি কোনো কথা ছিল যে এই 10ম সংসদ নির্বাচন হয়ে গেলে একাদশ সংসদ নির্বাচন খুব দ্রুত বা খুব শীঘ্রই আসবে বা খুব শীঘ্রই দেওয়া হবে, যে যেহেতু এটি নিয়ম রক্ষা নির্বাচন, সাংবিধানিকভাবে নির্বাচনটি দিতেই হচ্ছে, নির্বাচনের বাইরে যাওয়ার কোনো উপায় নাই, সেটি কি এরকম সিরিয়াস আলোচনার মধ্যে ছিল? আপনারা বলেছিলেন, আমরা শুনেছিলাম, কিন্তু সেটি কি মানে শুধু সময়টি পার করে দেওয়ার প্রক্রিয়া? ওটা বাকি এরকম সিরিয়াস কোনো সিদ্ধান্ত ছিল না। আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে এরকম সিদ্ধান্ত হয়নি। আমি আই এম অলসো মেম্বার অফ দি সেন্ট্রাল কমিটি। ওরকম সিদ্ধান্ত কখনোই হয়নি। আচ্ছা, ওইরকম সিদ্ধান্ত কখনো হয়নি। রাজনীতি উনি যেটা বলো, রাজনীতিতে কৌশল কি কি সব আছে। রাজনীতিতে কৌশল অপকৌশল যাই থাকুক, অ্যাকশন ইনঅ্যাকশন, এভরিথিং শুড মাস্ট বি বেসড অন দি কনস্টিটিউশন। কনস্টিটিউশন আছে 5 বছরের জন্য নির্বাচিত হবে, 5 বছরের পরে একটা জেনারেল ইলেকশন হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনি যে ইলেকশন করলেন না, তাতে কি লাভ হলো? কিন্তু জনাব আব্দুল মতিন খসরু, আপনি সংবিধানের কথা বলছেন বটে, কিন্তু 1996 সালের সংবিধানে ছিল না তত্ত্বাবধায়ক সরকারের কথা। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা সংবিধানে আনলো, তারপরে সংবিধানে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আওয়ামী লীগ এটা বাতিল করলো। তখনের প্রেক্ষাপটটা আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগ যা চায় তাই 1996 সনের 15ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা আপনারা দেখেছেন, টোটাল একটা তামাশা, গোটা এই নির্বাচন। তখনের প্রেক্ষাপট কোয়াইট ডিফারেন্ট। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, তার থেকে কি আর আলাদা? না না, কি বলেন আপনি? 15 ফেব্রুয়ারি নির্বাচনে যে 5 ফেব্রুয়ারি আপনি যেখান থেকে বলতেছেন অন্য যে বদ্ধ করে বুদ্ধিজীবীদের মতো, এটা হচ্ছে ইলেকশন। 2014 সালে 5 জানুয়ারি আমি তো বললাম, আমার সাথে যিনি কন্টেস্ট করেছেন উনি আমার চেয়ে অনেক ভালো মানুষ, অনেক সিনিয়র পাবলিক, কিন্তু আমার কর্মী বাহিনী আছে। আমি হাফ প্যান্ট বা ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করছি, যুব রাজনীতি করেছি, তারপরে 12 মাস মাঠে থাকি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত 12 মাস মাঠে থাকি, মানুষের সুখে দুঃখে পাশে থাকি। হঠাৎ করে আপনি আসলেন যে আমি অমুক বিরাট একটা কিছু, অনেক টাকার মালিক, অনেক বড় অফিসার ছিলাম, এতে কাজ হবে না। আমরা তো 12 মাস মাঠে থাকি, সরকার থাকলেও থাকি, না থাকলেও ফেল করলেও থাকি, পাস করলেও। আমাদের দর্শকরা কি জানে না আমি জানি না, আপনার যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা সাধারণ মানুষের মধ্যে, সেটি আমি খুব ভালো করে জানি। আমি একাধিকবার গিয়েছি আপনার, আমি না, কিন্তু আমার যেটি প্রশ্ন, 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের মৌলিক পার্থক্য কি, যার কারণে ওটা কি নির্বাচন কোনো ভোটার চায় নাই এখানে? আমি ইলেকশন করতে, আমি তো সাক্ষী, আমাকে তো কন্টেস্ট করে আসতে হয়েছে। 154টি কোনো কন্টেস্টই হয় নাই। ও ক্যান্ডিডেট না গেলে আমি কি করব? না ঠিক আছে, তো তারা ক্যান্ডিডেট দিল না। আমি বিএনপি সবসময় জানতে, যারা বিরোধী দল করে, অন্যরা অন্যরা শুধু বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল যায় নাই, অন্য অনেক দল গিয়েছে, 54টা দল গিয়েছে। কিন্তু ধরেন 200 বছর পরে, 100 বছর পরে, 50 বছর পরে বাংলাদেশ ইতিহাস যখন লেখা হলো, তখন দুইটি নির্বাচনকে যখন পাশাপাশি করা হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন আর 2014 সাথে তুলনা হয় না, অন্যায় করা হবে। ওটা তো অন্যায় করা হবে। কোনটি বেশি ভালো? ওই 15 ফেব্রুয়ারি নির্বাচন তো কোনো নির্বাচনই না, ওটি কোনো নির্বাচনই না। আপনি নির্বাচনে আমরা পার্টিসিপেট, কোন রাজনৈতিক দল পার্টিসিপেট করে না। 15 ফেব্রুয়ারি বিএনপির যে নির্বাচন, কি বলে ওই মার্কা, কি বলে ভোটার নির্বাচন, কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে, কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। যাই হোক, এই নিয়ে নিশ্চয়ই জেনারেল ইব্রাহিমেরও কিছু কথা থাকবে। জেনারেল ইব্রাহিম, আমরা যখন জেনারেল ইব্রাহিম তার বিএনপি করে একটু আগে বললে শুনলেন না? জেনারেল ইব্রাহিম বিএনপির প্রসঙ্গে আমি বলতেছি না, উনি বিএনপি জোটে আছেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময় উনি চাকরিতে ছিলেন, আমার যতদূর মনে পড়ছে, এবং খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন। ওটি নির্বাচন হিসেবে ওকে খুব বাতিল করে দেওয়া যায়, এটি আমরা সবাই মনে করি। আপনার কোনো ভিন্ন মত আছে কিনা সে ব্যাপারে জানতে আমরা টেবিলের উপরে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের কি তুলনামূলক আলোচনা আমরা করছিলাম। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলে কোনো তুলনাই হবে না, এবং ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হচ্ছে 96 15 ফেব্রুয়ারি। আপনি মেহেরবানি করে আমাদের উভয়কে একটা কনসেশন দিয়েন।
উনি আমাকে বলেন এই কথাটা তুলতে, কিন্তু আমি তুলতেছি আর কি। উনি ওনার দলের অন্যতম একজন জ্যেষ্ঠ ব্যক্তি এবং নির্বাহী কমিটির সদস্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী, আর আমি বিজেপি জোটের একজন সদস্য। তো আমাদের শ্রোতা মণ্ডলী শুনতে থাকে, আমাদের শ্রোতা মণ্ডলীর পক্ষ বিপক্ষ আছে, আবেগ আছে, অনুভূতি আছে। সুতরাং এটা যেহেতু আদালত নয়, এখানে আমরা বাস্তবতার নিরিখে আলাপ করব, কিন্তু রাজনীতিটাকে মাথা রাখবো আমরা। অর্থাৎ আমরা খামাখাই দোনো ঝগড়াও করতে চাই না, মিথ্যাও বলতে চাই না, পূর্ণ সত্যও বলা যাবে। তো তারপরে লোকে ফোন করে বলতে থাকে, বিশ্বাসটা করেন মহিউদ্দিন ভাই, আপনারা 4-5 জন আছেন, জেনারেল সাহেব, স্যার, লিডার, বড় ভাই, আপনারা একটু বলতে চেষ্টা করেন, আপনারা না বললে দেশের মানুষ হতাশ হয়ে যাচ্ছে, একটু বলেন আমাদের এই দুঃখের কথা ইত্যাদি বলতেই থাকে। আর ভাইও বললেন যে ইব্রাহিম ভাই তো, জেনারেল ইব্রাহিম তো বিএনপির প্রতিনিধি না। বিএনপির প্রতিনিধি না হলেও খসরু ভাই আমার থেকে অনেক অগ্রজ একজন রাজনীতিবিদ, স্বীকার করবেন যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেমনভাবে ধারণ করি এবং সম্মান দিতে চাই, ততোধিক, শব্দটা বাংলায় ততোধিক, বঙ্গবন্ধু এবং তার নীতি এবং সেই প্রবাসী মুক্তিযুদ্ধকালীন সরকারকে ধারণ করে চলবো। কারণ আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, আমার উপরে ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ফোর্স কমান্ডার জেনারেল ওসমানী এবং সেই সরকার, তাজউদ্দিন সাহেব এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব। আমি আজকেও একটা ছবি ওনার, নজরুল ইসলাম সাহেবের ছবি দিয়েছি আমার ফেসবুকের পোস্টে। তখনকার আমলের ওই অক্টোবর মাসে পুরস্কার পাচ্ছিল, তখনকার আমলে সাইদ আহমেদ, ক্যাডেট সাইদ আহমেদ, রণাঙ্গনে যারা কমিশন পেয়েছিলেন উনি পাচ্ছিলেন পুরস্কারটা, ওইটাই আমি আজকে ফেসবুকে দিয়েছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো বিএনপি আমি না হলেও যেহেতু জোটে আছি, ওনারা মনেই করেন যে আপনি যেহেতু শরিকদের মধ্যে অনেকেই, তো সবাই তো আর যায় না টিভিতে, আপনি যান, আপনি আমাদের পক্ষে বলবেন, আমাদের কথাগুলো তুলে ধরবেন, এটা খুবই স্বাভাবিক। তো সেই জন্য আমি বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নিয়ত কোনোদিনই না জিনার বিভাজন করি এবং তর্কতে যাই। উনি যেমন ওনার মাঠে হাঁটেন, গত জোটে যাওয়ার পরের দিন থেকে আমিও হাঁটাদারিতে হাঁটি। কল্পনা এই বা অনুমান এই, যেহেতু মাননীয় দেশনেত্রী তখন অনুপ্রেরণা দিয়েছিলেন আলাপের পর যে হাঁটাদারি থেকে নির্বাচন করব, তো যেই নির্বাচন করতে চায় তাকে তার এলাকায় হাঁটতে হবে, তার এলাকায় রাত কাটাতে হবে, দিন কাটাতে হবে, চা খাইতে হবে, গল্প করতে হবে, বিয়েতে যেতে হবে, মেজবানে যেতে হবে, সব যেতে হবে, সুখে দুঃখে থাকতে হবে। চেষ্টা করি, কিন্তু উনার মতো তো পারবো না, কারণ উনার অভিজ্ঞতা 50 বছর নিয়ে নেই, আর আমার অভিজ্ঞতা টোটাল রাজনৈতিক অভিজ্ঞতা 9 বছর, আর জোটে যাওয়ার কারণে হাঁটাদারিতে হাঁটছি 5 বছর, 5.5 বছর। এখন আমি আপনার যে প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে 1996 সালে যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, তখন আমি যশোর অঞ্চলে জিওসি ছিলাম, এবং যশোর অঞ্চলে জিওসি থাকার কারণে জিওসি হয়েছিলাম ডিসেম্বরে, অর্থাৎ ডিসেম্বর 1995-এ। তার আগে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে অবস্থিত, তার কমান্ডান্ট ছিলাম প্রায় 2 বছর 8 মাস 9 মাস। ওকে। তো এখন বাংলাদেশে মাননীয় দেশনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 9 বছরে প্রতিরক্ষায় অনেক ইনভেস্টমেন্ট হয়েছে। আপনাকে এবং আপনার মাধ্যমে সরকারকে অভিনন্দন। রামুতে ডিভিশন হয়েছে, 7টা ইউনিট মাত্র 7 দিন আগে পতাকা উত্তোলন হয়েছে। ওই ভেরি হ্যাপি। অ্যাজ এ সাবেক একজন সৈনিক হিসাবে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি আপনাকে। না, আরো হচ্ছে, তো সেটা এই জন্য বলছি, ওই আমলে যেটাকে আমরা এরিয়া বলি, এক একজন জিওসির অধীনে একটা অঞ্চল, তো সেই যশোর অঞ্চলটা ছিল ভৌগোলিকভাবে সবচেয়ে বড়। 127টি উপজেলা 1996-তে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। দায়িত্ব মানে কি? নির্বাচনকালে বা সরকার কর্তৃক হুকুম করা হইলে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। তো সেই 127টি উপজেলায় আমি তখন যেতে পারি নাই। আমি 64, 63, 65টার মতো বোধহয় উপজেলাতে ফিজিক্যালি গিয়েছি। আর নির্বাচনের দিনটাও আমি তো আমার হেডকোয়ার্টার ছেড়ে কোথাও যাব না। এটা নট দি স্টাইল অফ কমান্ড, ইউ রিমেইন ইন হেডকোয়ার্টার। সেদিনও ভাই ডিজেগ্রি করুক, ওনার কাজ উনি করুক, আমারটা আমি করি। সেটা হলো যে অতি অল্প সংখ্যক ভোট, অনেক কেন্দ্রেই অতি অল্প সংখ্যক ভোট পড়েছে, কিছু কেন্দ্রে রিজনেবল ভোট পড়েছে। বড় কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া ছিল না। আওয়ামী লীগ সেই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে, এবং আওয়ামী লীগের আমার মূল্যায়নে আওয়ামী লীগ এরকম একটি কৌশল নিয়েছিল যে আন্দোলনটা আমরা চালিয়েই যাব। 15 ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপি সরকার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা করে নির্বাচন দিলেন সত্য, কিন্তু আমার মূল্যায়ন বলছে যে রাজনৈতিক দল আওয়ামী লীগ স্থির ছিল তার সংকল্পে যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি সংবিধানে সন্নিবেশিত না হচ্ছে।
ফলে একটি প্রশ্ন 15 করতে পারি? ফেব্রুয়ারি একটি প্রশ্ন করতে পারি? আপনি ভুলে মনে ওকে, রেখেন, ওকে। ফলে 15 ফেব্রুয়ারির নির্বাচনের আনুমানিক 1.5 মাস পর মার্চ মাসের শেষ সপ্তাহে সংবিধানে এই সংশোধনীটা আনা হলো। প্রশ্ন, হয় আওয়ামী লীগের আন্দোলনের চাপে অথবা বিএনপি নিজস্ব সততা ও স্বচ্ছতার দায়বদ্ধতার কারণে তারা সেই সংবিধানে সংশোধনীটা আনার পর পদত্যাগ করলো। বাস্তব কি অবাস্তব এই মন্তব্য আমি করব না, কিন্তু বিএনপি সংবিধানে সংশোধনে আনার পর যদি পদত্যাগ না করতেন তাহলে দুটো পরিস্থিতি হতো, হয় আওয়ামী লীগ আন্দোলন চালিয়ে যেত অথবা আওয়ামী লীগ আন্দোলন না চালিয়ে বলতো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আসছে, 5 বছর পর আমরা নির্বাচনে আমরা যাব। এখানেই কিন্তু 20 দলীয় জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয়ের মধ্যে কৌশলগত পার্থক্য। তা আমি জিওসি হিসেবে যেটা দেখেছি, এবং এটা দেখেছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে, মিডিয়ার বান্ধব একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে উভয়টির মধ্যে পার্থক্য খুব কম। তবে এর মধ্যে একটা কথা আছে, আওয়ামী লীগের আন্দোলন 15 ফেব্রুয়ারি তারিখেও যেমন বহাল ছিল, তার পরবর্তীতেও বহাল ছিল, কিন্তু 20 দলীয় জোটের নির্বাচন 5ই জানুয়ারির নির্বাচনের পরে উদ্যোগ হয় নাই, এখনো তো আন্দোলন চলতেছে, স্থগিত হয়ে যায়, না স্থগিত ডিক্লেয়ার প্রত্যাহার হয়ে যায়। বেগম জিয়া ডিক্লেয়ার করে নাই, ওই আন্দোলন তো ওনার মানে আন্দোলন চলতেছে। গেজেট নোটিফিকেশন তার বিরোধী দল করে না, সরকার করে। Right. তো এখন আমার কাছে এখন থেকে 10, 20, 30, 40, 50 বছর পর যে ইতিহাসটা লেখা হবে, যেই এখন আমার ভাই একজন সম্মান, আপনি ব্যতিক্রম অবশ্যই আছে, এই সম্মানটা আমি জানাবো, ব্যতিক্রমী, মেধাবী, সৎ, সাহসী, প্রশংসনীয় এমপি এই মুহূর্তেও পার্লামেন্টে আছেন, কিন্তু যাদেরকে প্রশংসা কোনো মতেই আমি করতে পারবো না এমন ব্যক্তিও তো গিয়েছেন, এটা গিয়েছেন ওই নির্বাচনের মাধ্যমে। এখন আরেকটি কথা না বললেই নয়, সম্মানিত সাবেক প্রধান বিচারপতি জনাব বিএন খায়রুল হকের যেই রায়, সে রায়ের কারণে বা কারণ ছাড়াই সরকার কিন্তু সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক পদ্ধতি এনেছিলেন, কিন্তু কোনোখানে লেখা ছিল না, আমি এটা একটা যুক্তি দিচ্ছি, কোনোখানে লেখা ছিল না যে তোমরা না ভোটের বিধানটা আরপিও থেকে বাদ দিবা। এটা কিন্তু খায়রুল হক সাহেব বলেন নাই, কেউ দাবিও করে নাই। এখন সরকার না ভোটের বিধানটা বাতিল করে দিয়েছিলেন নির্বাচনের আগে। যদি বাতিল না করতেন তাহলে একটা বেনিফিট, উপকার হয়তো সম্ভাবনা ছিল। সেই উপকারটা কি? 153 জন যাদের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তারা কিন্তু নিজের বিরুদ্ধে নিজে প্রতিদ্বন্দ্বী হতেন। আয়নার সামনে প্রতিবিম্ব যেমন প্রতিদ্বন্দ্বী হয়, ঠিক সেরকমই হতেন যে আমার বিরুদ্ধে অন্য কোনো দলের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু হে জনগণ, হে ভোটার ভাইয়েরা, আপনারা বিচার করুন, আপনারা আমাকে নিবেন কি নিবেন না। যদি না নেওয়ার হইতো, তারা না ভোট দিত, তাহলে অন্তত এই কলঙ্কটা হইতো না যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আর আমি নবীন একজন রাজনৈতিক কর্মী, আমি অবশ্যই বলতে চাই, বর্তমান সংসদ বলুন, যে কোনো সংসদ বলুন, সংসদের আর্টিকেল 70 is a barrier and a limitation to democracy, and secondly যে মাননীয় সংসদ সদস্যগণ যতক্ষণ পর্যন্ত নিজেরা স্বাধীন না হচ্ছেন ব্যক্তি হিসেবে, যেটা হাইকোর্টের রায়ে বলা আছে, উনি একজন বিজ্ঞ আইনজীবী জানেন, যেটার বিরুদ্ধে আপিল হয়তো আগামী মাসের 9 তারিখ না 10 তারিখ শুনানি হবে, যে এর কারণে সংসদ সদস্যগণের স্বাধীনতা চলে যাচ্ছে। যদি এই স্বাধীনতাটা থাকতো তাহলে হয়তো 5ই জানুয়ারি নির্বাচনের আগেও পার্লামেন্ট সদস্যগণ বলতেন, কারণ অনেকগুলো ছোট ছোট ত্রুটি আছে। আপনি 40 দিন আগে, 44 দিন আগে বা 44 দিন পরে এই সীমাবদ্ধতার মধ্যে ইলেকশন করবেন, আপনি ডাবল পার্লামেন্টের বিধান সিস্টেম অনেকটা করে একজন পার্লামেন্ট সদস্য বহাল থাকা অবস্থা আবার নির্বাচন করতে, আমার মনে হয় যে অনেকগুলো জটিল প্রশ্ন, যার উত্তর আমি সব হয়তো একলা দিতে পারবো না। আমার মনে হয় যে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু নিশ্চয়ই বলবেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর ফিরে এসে আপনি জেনারেল ইব্রাহিমের যে বিষয়গুলিতে আপনি কথা বলতেছেন সেগুলো আপনি বললেন। আমার একটি মৌলিক বিষয় জানার আছে যে আপনারা যখন নির্বাচনমুখী হয়েছেন বা হবেন, স্থানীয় আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করছেন আপনাদের কনস্টিটিউয়েন্সিতে, যে নির্বাচনে ভোট চাইতে গিয়ে এরকম কোনো চ্যালেঞ্জ কি আছে নাকি লোকজন? আপনি বিরতি যাওয়ার আগে আধা মিনিট এটা বলে দেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন থেকে মাস 2, 3, 4, 5 আগে যখন আপনাদের সম্মেলন হলো, সেই সময় বলে ফেলছিলেন, যেটা প্রথম আলো পত্রিকায় লিড হয়েছে, আর কোন প্রশ্নবোধক নির্বাচন চাই, সেটা কি? আর কোন প্রশ্নবোধক নির্বাচন চাই না। এটা স্ট্র্যাটেজিক ভ্যালু এন্ড ট্যাকটিক্যাল ভ্যালু, কৌশলগত এবং রণকৌশলগত ভ্যালু, সেটা ভাই জানবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আব্দুল মতিন খসরু, আপনি নিশ্চয়ই জেনারেল ইব্রাহিমের অনেকগুলি বিষয় আপনি একটু মতামত দিতে চাইবেন। আমরা একটু ছোট করে জানতে চাইছিলাম যে কি চ্যালেঞ্জ অনুভব করেন এখন আপনার? এখন একটা মজার কথা বলেছেন, জেনারেল ইব্রাহিম কিন্তু
হেজ গট ম্যাক্সিমাম চান্স টু স্পিক, উনি অনেক বলতে পেরেছেন এবং সুন্দর বলেছেন। এটা আপনার সৌজন্য, কিন্তু সমাজ পরে আমাকে যদি সত্যকে সত্য বলতে হয়, চ্যালেঞ্জটা কি শোনেন, আমরা বাংলাদেশের দৃশ্যপট চেহারা অবকাঠামো পাল্টিয়ে দিয়েছি জননেত্রী শেখ হাসিনা। আজকে গ্রামে দেখেন প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে, প্রায় 100%। প্রায় আপনার বিএনপি যখন আমরা ক্ষমতা ছেড়ে চলে আসি, আমাদের 4003 মেগাওয়াট বিদ্যুৎ করেছিলাম। তারপরে বিএনপি আসার পরে 2300 বিদ্যুৎ মেগাওয়াট বিদ্যুৎ রেখে চলে গিয়েছিল। আমরা এখন প্রায় 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি, প্রায় 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি প্রতি বছর। প্রতিটা ছাত্রের কাছে 34 কোটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পৌঁছে দিচ্ছেন। আপনি নারীর ক্ষমতা দেখেন, আজকে শুধু এই প্রধানমন্ত্রী, মিজোরাম নেত্রী, স্পিকার, ডেপুটি লিডার অফ দ্য হাউস এরকম না, সব জায়গায় দেখেন প্রশাসন, সব জায়গায়। আজকে আমার এত ভালো লাগে, জেনারেল হয়ে যাচ্ছে, ব্রিগেডিয়ার জেনারেল নারী, ডিসি নারী, জাজ নারী, সুপ্রিম কোর্টের জাজ নারী হচ্ছে, একাধিক ডিসি আছেন, একাধিক ডিসিএসপি আছে, এবং তার সবখানে ভালো করছে। ইভেন নারী পুলিশদের অনেক শোনাম, তারা নাকি ইয়েটি কম করে, এটা বলে না, সত্যি বলে। কিন্তু এইভাবে আপনার বিদ্যুৎ অবকাঠামো, আপনি দেখেন গ্রামে গেলে প্রত্যেকটা রাস্তা পাকা, পিচ ঢালা পথ। আপনার গ্রামে গেলে বাইক আলকাতরা বিছাই দিয়েছেন, কালো পথ, অলিপথগুলি পর্যন্ত, অলিগলি পর্যন্ত পাকা করে দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি। এখন খালি রাস্তার গ্রামে যখন হাঁটি, খুচরাই বিদ্যুৎ, তাকে হাঁটলে মহিলারা বলতো, বাবা বিদ্যুৎ কবে দিবা, বিদ্যুৎ দিয়ে শেষে আমাকে গ্যাস কবে দিবা। আমরা দিচ্ছি। আর নেত্রী একটা প্রোগ্রাম করেছে যে আগে ইন্ডাস্ট্রি, শিল্প খাতে আগে দেবে, তারপরে গৃহস্থলী খাতে দেবে। মোটামুটি রাস্তাঘাট, পুল কালভার্ট, স্কুল কলেজ, হাসপাতাল সমগ্র বাংলাদেশে করেছি। আর একটা বড় কথা, ভাতের অভাব নাই। আমরা বিদেশে চাল রপ্তানি করি, আপনি শুনলে খুশি হবেন। আমি একটা এক সেকেন্ডে আপনাকে হিসাবটা দিচ্ছি। আমরা আপনার চাল তো রপ্তানি করি বিদেশে, তাই না? তারপরে সবজি উৎপাদনে আমরা হলাম সারা পৃথিবীতে, আমরা একদম শেষ পর্যন্ত, আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে। আমরা খাদ্য সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, আলু উৎপাদনে বাংলাদেশ সপ্তম। আপনার মানুষ বাড়ছে, কিন্তু আমাদের খাদ্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাচ্ছি, প্রচুর মাছ। আমরা যখন গ্রামে ছিলাম এত মাছ খেতে পেরেছি, প্রচুর মাছ, প্রচুর সবজি। আপনার গ্রামে ডাকাত দেওয়ার লোক পাই না। এবার মাংস আপনারা তো গরু কুরবানি দিচ্ছে, আপনার গ্রামে জানা হয়তো, ওখানে গেলে মাংস কেনে, ওকে আমরাই বা কুরবানি দিই, ওরা মাংস দিতে আসছে না। এইটা আপনি কোথায় পাবেন? এই উন্নয়ন শেখ হাসিনা দিয়েছে, গণতন্ত্র দিয়েছে। আজকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক সমগ্র পৃথিবী শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে, শুধু বাংলাদেশ না, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি স্বীকৃতি দিচ্ছে। আর কি চান? এতগুলো শেখ হাসিনা যতগুলো বিদেশি অ্যাওয়ার্ড পেয়েছে, এটা কি এমনি পাওয়া যায়? কিনতে পাওয়া যায়? জাতিসংঘের এগুলি কিনতে পাওয়া যায়? আপনার এগুলি আপনিও বলতেছেন সময় কমে গেছে। জেনারেল ইব্রাহিম সাহেব যেটা বললেন, যে এই কথাটা আমাদের প্রতি একটা অবিচার, যে জিয়াউর সাহেবের একজন মুক্তিযোদ্ধা ছিলেন আনডাউটেডলি। জিয়া, আমি জেনারেল ইব্রাহিমকে জানি, বঙ্গবন্ধুর সাথে জিয়ার তুলনা হয় না। বঙ্গবন্ধু কমান্ডার ইন চিফ, উনি রাষ্ট্রপতি, জিয়াউর রহমান সাহেব তখন স্থপতি। জিয়াউর রহমান সাহেব সন্দেহ নেই দাদা। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি সমালোচনা করতে, এবং বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার কথা আমি জেনারেল ইব্রাহিমকে কিন্তু রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। কিন্তু একটা খটকা, আজকে আমি তো মুনাফিক লোক না, ওনাকে সামনে আমি বলে বলি, যখন উনি বিএনপির সাথে জোট বাঁধলো, আমি ভাবছিলাম জেনারেল ইব্রাহিমের মতো মুখদের মুখ থেকে শুনবো যে ম্যাডাম জিয়া, ওই যে যারা রাজাকার 30 লক্ষ লোক খুন করছে, তাদের লোকে কাজ ছাড়া বন্ধ করেন। এইটা ওনার থেকে আমি আশা করেছিলাম। আজকে জাতিকে চেকে রেখে বলতে চাই, ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আস, যে আপনি অন্তত ম্যাডামকে বলেন, এই জামাত আমাদের শেষ 30 সেকেন্ড, তার আগে আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেন, নির্ভয়া দেশে যেটি করা সম্ভব। সেটা না, আমাদের এটা আজকের উত্তরটা তো দিতে পারলাম না সময়ের অভাবে, তবে বিভিন্ন চ্যানেলে টোটাল 14 বার এটার উত্তর দিয়েছি, আগামীতে আবার ইনশাল্লাহ দিব। যা হোক, তো আমরা চ্যালেঞ্জ নিয়ে আলাপ করছিলেন, এটা দিয়ে শেষ করি। উনাদের জন্য চ্যালেঞ্জ আর আমাদের জন্য চ্যালেঞ্জ। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী এবং নেতা জেলে, পলাতক, বাড়িতে যেতে পারছে না, এবং একটা জোটের নেত্রী, দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তাকেও আপনি হুমকির মুখে ফেলে দিয়েছেন যে আপনি রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে থাকতে পারছেন কি পারছেন না। তা আমি তো একদিক দিয়ে আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে, যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আপনি বিএনপি এবং বিজেপি জোটকে, সীমাবদ্ধতা থাকলে বলুন, আস্থায় আনার জন্যে
এই সকল কনফিডেন্স বিল্ডিং মেজার নিতে হবে, জুলুম, নির্যাতন, মামলা, হামলা সীমাবদ্ধ করুন, সীমিত করুন। এইটুকু আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি, বিএনপি কি কম করেছিল? বিএনপি না, করেছিল, ঠিক আছে, কিন্তু আপনাদের সেটি অর্ধেক। আবার নতুন কথা শুরু হয়েছে। জানেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ, বিএনপি আপনাদের অনেক ডাউন করে ধন্যবাদ। ফেলছে। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।